নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। আগুনে পুড়ল প্যারিসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন নটরডেম ক্যাথেড্রাল। ভেঙে পড়েছে 850 বছর পুরনো গির্জাটির চূড়া ও ছাদ। এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা। প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআই প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও 1 জনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে উঠেছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল ক্লিনিক করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন গেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশন অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এই মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত আছে। বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজীর 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন করে উপজেলা ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ। এ সময় তাদের কণ্ঠে ছিল দ্রুত বিচারের দাবি। এর আগে সকালে একই এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারেও মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমার বোন
নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে, জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। প্রত্যক্ষ এবং পরোক্ষ যে বা যারা যতভাবে জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমি। নুসরাত রাফি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয় চট্টগ্রাম, দিনাজপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে। এছাড়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসির ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। নুসরাত হত্যার ঘটনা তদন্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সে প্রতিবাদ করেছে, মামলা করেছে, তখন সবচেয়ে যেটা খারাপ, সবচেয়ে যেটা জঘন্য, সেটা হলো থানার যে দারোগা ছিল, সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। এদিকে নুসরাত হত্যার মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছেন আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা এবং মা শিরিন আক্তার। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের দুই ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে এনআরবি গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে 3 জনকে। গতকাল দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শফিউল ইসলামের পরিবারের সদস্যরা। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলামকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় 4.5 বছর পর সোমবার দুপুরে এই মামলায় 8 জনকে বেকসুর খালাস ও 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। সন্দেহ রয়েছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। 11 জনের মধ্যে 3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। এদিকে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। পুলিশের নিকট দেওয়া বিবৃতির আই অফ ল কোনো মূল্য নেই। নিরপেক্ষ সাক্ষী যদি মামলাকে সমর্থন না করে, তাহলে যে 34 জন সাক্ষী মামলায় এক্সামিন হয়েছে, 34 জন সাক্ষীর মধ্যে কোনো সাক্ষী পুলিশকে সমর্থন করে বক্তব্য দেয় নাই। অর্থাৎ যে 3 জন আসামিকে মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে 2 জন আসামি কোর্টে প্রেজেন্ট আছে, তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হবে। অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় 11 আসামির মধ্যে পিন্টু, মানিক ও সবুজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে সবুজ পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। যদিও ধর্মীয় বিষয় হওয়ায় রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে বলেছেন উচ্চ আদালত।
ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলছেন আদালত। 20 এপ্রিল নাকি 21 এপ্রিল শবে বরাত পালন করা হবে, এই বিষয়ে কাজ করছে 10 সদস্যের কমিটি। গত 6 এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় 21 এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে 20 এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত, যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। 1% যদি রিড করতে হয় এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি, বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 25 নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দয় ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বিষয়টি সুরাহার জন্য 10 সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এ পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। 17 তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত দেবেন। 1988 সালে ওআইসির এক সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানে হিজরি মাসের চাঁদ দেখা দিলে স্থানীয় একই সময়ে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে এ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। গতকাল সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। প্রশাসনের আশ্বাসে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট প্রত্যাহার করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রাতে রাজধানীর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দিনভর খুলনার খারিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চট্টগ্রাম ও সিরাজগঞ্জও 6 ঘন্টা বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি এবং আমরা বিশ্বাস করি যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা এই বৈঠকে একটি সিদ্ধান্তে, সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। সকলে ঐক্যমত হয়ে শ্রমিকদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, উৎপাদনের স্বার্থে এবং সিবিএ ঘোষিত কর্মসূচি 16/4/19 তারিখে আমরা এই সমস্ত কর্মসূচি স্থগিত করব। এদিকে পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল 2015 আগামী অর্থ বছর অর্থাৎ 2019-20 অর্থ বছরেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। গতকাল দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, চলতি অর্থ বছরের নতুন মজুরি স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এখন চলতি 2018-19 অর্থ বছর চলছে, এই অর্থ বছরের বাজেট এস্টিমেট অলরেডি করা আছে, সেটার ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় সাধারণত আপনার এই ভর্তুকি বরাদ্দ বলেন বা ঋণ বরাদ্দ বলেন সেটা আমাদের বিজিএমসির অনুকূলে দিতে পারে। জাতীয় মজুরি স্কেল 2015 সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দাবি হিসাবে তারা দাবি করছেন, সেটা সরকারের সহানুভূতিশীল বিবেচনায় আছে বিধায় আমি আশা করছি আগামী 2019-20 অর্থ বছর থেকে এটা বকেয়া সহ 2015-এর যে বকেয়া সেই বকেয়া সহই আমরা পেমেন্ট শুরু করতে পারব। গত 10 বছরে উন্নয়ন সহ বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিশ্ব গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে সচিবালয়ের ঢাকা সফররত 26টি দেশের সাংবাদিকদের প্রতি এই আহ্বান জানান তিনি।
ভারত, পাকিস্তান, নেপাল, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের ৪৭ জন সাংবাদিক তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, একটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। একসময়ের খাদ্য ঘাটতির এ দেশটি এখন খাদ্য রপ্তানি করছে। ক্ষুধা, দরিদ্র আর ঘূর্ণিঝড় কবলিত দেশের পরিবর্তে বাংলাদেশ ক্রমেই উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে। Bangladesh already has graduated as a developing country. এক সময়ের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক অনেক সূচকে বাংলাদেশ তুলনামূলক উন্নতি করছে। খাদ্য ঘাটতির দেশটি গত 10 বছরে উন্নয়ন করায় এখন খাদ্য রপ্তানিও করছে। আপনারা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ও এর ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। To project positive image of Bangladesh. দেশে অসংক্রামক রোগ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। আজ থেকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, যক্ষ্মা ও ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ওষুধ আমদানি না করে এখন থেকে এসব ওষুধ দেশেই তৈরি করা হবে। সংক্রামক রোগ আপনারা জানেন নিয়ন্ত্রণে আছে। পোলিও ফ্রি বাংলাদেশ, টিটানাস ফ্রি বাংলাদেশ, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এটা অনেক বেড়ে যাচ্ছে। প্রায় এই সমস্ত রোগে আমাদের প্রায় 60%-এর বেশি মৃত্যু হয়। ইডিসিএলকেও সম্প্রসারিত করছি, যেখানে নতুন নতুন ঔষধ তৈরি হবে এবং টিবির ঔষধও আমরা তৈরি করব, ক্যান্সারের ঔষধও আমরা তৈরি করব। যে সমস্ত ওষুধ বাইরে থেকে ক্রয় করতে হয় বেসরকারি খাত থেকে, আমাদের স্বাস্থ্য সেবায় আমরা নিজেরাই সেগুলো তৈরি করব। নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এই বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দর এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেমনটি বলছিলেন, আসলে প্রকৃতপক্ষে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে এই নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়, কিন্তু তার এফেক্টটি পড়েছে আসলে আজকে সকাল থেকে। আমরা ভোর থেকেই এখানে রয়েছি। আমি ভোর 6টায় এই বরিশাল নদীবন্দরে এসেছি। তখন থেকে আমি যেটা দেখতে পেয়েছি যে কর্মবিরতি চলছে। একটু জানিয়ে রাখি, পূর্ব ঘোষণা অনুযায়ী 11 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। কর্মবিরতির কারণে আজ ভোর থেকে বরিশাল নদীবন্দর হতে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটে কোনো নৌযান কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এই কারণে বিপাকে পড়েছেন। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, প্রকৃতপক্ষে তাদের এই কর্মবিরতি শুরু হয়েছে গত রাত 12টা 1 মিনিট থেকে। এ সময় পর্যন্ত তাদের আলটিমেটাম দেয়া ছিল। তারা আরও জানায়, 2018 সালে 27 সেপ্টেম্বর থেকে একইভাবে কর্মবিরতি দেওয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। সে কারণে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। সে সময় তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা ছিল, কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় আজ ভোর থেকে আবার কর্মবিরতি শুরু করেছে। দাবিগুলো হচ্ছে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস সহ জাহাজে কর্মরত শ্রমিকদের ফ্রি খাবারের ব্যবস্থা করা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত নৌযান শ্রমিকদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ ইত্যাদি। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাশেম মাস্টারের সাথে, কথা বলেছিলাম কয়েকজন যাত্রীর সাথে। আবুল হাশেম মাস্টার লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনি আমাকে যে তথ্যটি জানিয়েছেন, আসলে তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এই নৌযান শ্রমিকরা যে ধর্মঘট শুরু করলেন, যাত্রীরা তো বেকায়দায় পড়লো, তখন তিনি যে কথাটি বলেছেন যে তাদের ভাষায় আসলে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সরকার দাবি মানতে নারাজ, কিন্তু তার ভাষায় নৌযান যারা মালিক রয়েছেন তারা আসলে দাবিটি মেনে নিচ্ছেন না। আর এই সব কারণেই কিন্তু তারা ধর্মঘট শুরু করেছেন। এই ধর্মঘট কতক্ষণ থাকবে এর কোনো জবাব তিনি সুনির্দিষ্টভাবে না বললেও এই কথাটি বলছেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। এ কারণে তো কিন্তু দুর্ভোগ পেয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। তো এই ছিল মোটামুটি ধর্মঘটের নৌযান শ্রমিকরা যে লাগাতার কর্মবিরতি শুরু করেছে তার বরিশাল থেকে সর্বশেষ তথ্য। 11 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্মবিরতি পালন করছেন। বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ।
রাজবাড়ীতে দুর্ঘটনা রোধে সদর হাসপাতাল সড়ক প্রশস্ত ও দিনের বেলা বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে শহরের সারের গোডাউন এলাকার সেন্টু সরণিতে এ মানববন্ধন করে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে পৌর কাউন্সিলর কাজী মাহতাবউদ্দিন সহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। দ্রুততম সময়ের মধ্যে সদর হাসপাতাল সড়ক প্রশস্ত, দিনের বেলা বালুবাহী ট্রাক চলাচল বন্ধ ও মোড়ে মোড়ে গতিরোধক স্থাপনের দাবি জানান তারা। রাজধানীর চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে অভিযান শুরু করে সংস্থাটি। অভিযান শুরুর আগে নিজেদের বৈধ জায়গা দাবি করে উচ্ছেদ কার্যক্রমে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তবে তাদের দাবি নাকচ করে দিয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে শত শত বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আর এভাবেই বেদখল করে রাখা হয় নদীর জায়গা। শীতলক্ষ্যার এসব জায়গা উদ্ধারে সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে উদ্ধার অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে এ সময় আপত্তি জানান কেউ কেউ। আজকে থেকে 20 বছর আগে বিআইডব্লিউটি এর লোকজন আসছিল, কাগজপত্র দেখলো, দেখে আমাদের বৈধতা দিয়ে গেল। আজকে কেন উচ্ছেদ হইতাছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমাদের কোনো পূর্বাভাস দেয় নাই যে আমরা এরকম বিআইডব্লিউটি অভিযান চলবে। বিনা নোটিশে আমাদের এগুলো আইসা ওরা উৎখাত করতেছে। স্বাধীনতার আগ থেকে আমাদের এই সম্পত্তি আমরা বুক দখল করি, এই ধরনের আমাদের কোনো নোটিশ দেয় না। 150 ফিটের ভিতরে কোনো কিছু করা যাবে না। তবে এসব দাবি নাকচ করে দেয় বিআইডব্লিউটিএ। মামলা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর সর্বশেষ যে সীমানা যেটি হবে সেই অনুযায়ী তাদের দাবিকৃত জায়গাও নদীর জায়গা। নদীর সীমানার ভেতরে নারায়ণগঞ্জ বন্দর কর্তৃপক্ষ একই সাথে তাদের যে সার্ভেয়ার তাদের যে চিহ্নিত করেছে যে স্থাপনাগুলিকে অবৈধ হিসেবে, সেগুলো উচ্ছেদে আমরা কার্যক্রম চালিয়েছি। সংস্থাটি বলছে উদ্ধার হওয়া জায়গা দখলমুক্ত রাখতে অব্যাহত থাকবে নজরদারি। যত কোনো অবৈধ দখলদার না আসতে পারে এবং নদীর দূষণ করতে না পারে তার জন্য বনায়ন ওয়াকওয়ের পাশাপাশি পার্ক তৈরি করার পরিকল্পনা আছে। শীতলক্ষ্যার জায়গা উদ্ধারে সোমবার দিনভর অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা, যার মধ্যে ঘরবাড়ির পাশাপাশি আছে ব্যবসা প্রতিষ্ঠানও। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি সমিলের কাঠ নিলামে তুলে 2,20,000 টাকায় বিক্রি করে বিআইডব্লিউটিএ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাজীপুরে গৃহবধূ জেনিফার হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি নির্মল রোজারি ও সাধারণ সম্পাদক হেমন্ত আই কড়াইয়া। এ সময় বক্তারা খুনিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। গত 7 এপ্রিল শ্রীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ জেনিফারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খাগড়াছড়িতে এক শিশু অপহরণ মামলায় 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে একজন আসামি পলাতক রয়েছে। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় দেন। এর আগে 4 আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। মামলার বিবরণে জানা যায় 2007 সালের 20 ফেব্রুয়ারি মহলছড়ি বাজার থেকে উজ্জ্বল ধর নামের এক শিশুকে অপহরণ করে নয়ন ধর ও তার 4 সহযোগী। বাংলা নববর্ষ উপলক্ষে হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। গতকাল দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের জন্য শূন্য রেখায় বিজিবি 20-এর কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার মোহাম্মদ জিল্লুর রহমানের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেন বিএসএফের কোম্পানি কমান্ডার SI সংগ্রাম। এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছর বিভিন্ন জাতীয় উৎসবের দিন বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহারের মধ্য দিয়ে সীমান্তে শুভেচ্ছা বিনিময় করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস। 3 জনকে ফাঁসির আদেশ, রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। আগুনে পুড়ল প্যারিসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন নটরডেম ক্যাথেড্রাল। ভেঙে পড়েছে 850 বছর পুরনো গির্জাটির চূড়া ও ছাদ।
এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন বললেন বিসিবি সভাপতি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।